আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি। আমি সরোয়ার আলম। যে যেখান থেকে এই লাইভে যোগ দিচ্ছেন আমার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানে নতুন একটা সরকারের সাথে আলোচনা করছেন এবং তিনি আশাবাদী এই আলোচনায় ফলপ্রসূ একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। সেই নতুন সরকার কে? নতুন ইরানের রেজিম কে? তার কথা অনুযায়ী তারা ইরানের রেজিম চেঞ্জ করেছেন এবং নতুন যে রেজিম আছে সেই রেজিমের সাথে তাদের আলোচনা ভালোভাবেই চলছে। প্রশ্ন হচ্ছে তাহলে নতুন রেজিম কে? কার সাথে এই আলোচনাগুলো তিনি চালিয়ে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। আরেকটা ব্যাপার সামনে আসছে সেটা হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীর সেনাপ্রধানের যে বক্তব্য যে যুদ্ধ এভাবে চলতে থাকলে ইসরায়েলের সেনাবাহিনী ধসে পড়বে। সেই ধসে পড়ার কারণ কি? কেন তিনি এই কথাটি বলছেন? এর পেছনে আসলে যৌক্তিক কোনো কারণ আছে কিনা? ইরান আল্টিমেটাম দিয়েছিল, আমেরিকা যদি ক্ষমা না চায় তাহলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার সাথে সম্পৃক্ত বা আমেরিকার যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে আক্রমণ করবে। এখনো কি করেছে? আর এই যে যুদ্ধবিরতির জন্য ট্রাম্প এখন মরিয়া হয়ে লড়ছেন, ইরান আসলে এই জায়গায় কি ধরনের কৌশল নিয়ে আগাচ্ছে? এগুলো নিয়েই আজকের আলোচনা। যারা এই লাইভটি যেখান থেকে দেখছেন, আমরা একই সাথে এই লাইভ অ্যা আমাদের YouTube এ এবং Facebook এ প্রচার করছি। অবশ্যই একটু লিখে জানাবেন লাইভটি আপনারা কেমন দেখছেন? গত কিছুদিন ধরে আমরা লাইভে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার পরে আজকে নতুন স্টাইলে লাইভ শুরু করলাম। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। এখন এই ট্রাম্পের বক্তব্যটাকে শুরুতে নিয়ে আসি। ট্রাম্পের বক্তব্য হচ্ছে আমরা ইরানের একটা রেজিমের সাথে নতুন একটা রেজিমের সাথে আলোচনা করছি। সেই রেজিমটা কি? এটা প্রশ্ন। পরবর্তীতে তিনি বলছেন ট্রাম্প বা আমেরিকা যার সাথে আলোচনা করছে তিনি হচ্ছেন ইরানের বর্তমান পার্লামেন্ট স্পিকার। ইরানের বর্তমান পার্লামেন্ট স্পিকার। কে সে? পার্লামেন্ট স্পিকার হচ্ছে গালিবাফ। তার সাথে আমেরিকা আলোচনা করছে। এখন এই যে তার সাথে আমেরিকা আলোচনা করছে এবং আমেরিকা মনে করছে যে সে হচ্ছে নতুন রেজিমের লোক। এটার কারণ কি? এটার কারণ কি? প্রশ্নটা হচ্ছে এখানে। সে এবং ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তাদের সাথে আলোচনা চলছে এবং তারা কথা বলছেন। তারা কিন্তু হুমকিও দিচ্ছেন। অন্যদিকে পাকিস্তান, আমেরিকা এবং ইসরায়েলকে বুঝিয়েছিল যে এই দুজনের সাথে আলোচনা করা দরকার। ট্রাম্প মনে করছেন যে আসলে আ এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই আসলে নাই। এই মুজতবা খামেনেই হয়তোবা জীবিত নাই অথবা জীবিত থাকলেও তার আসলে তেমন কোনো আ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। সিদ্ধান্ত যা নিবে এই ২ ব্যক্তি নিবে। এরকম একটা পরিস্থিতি। এই পরিস্থিতিটা আসলে কি? এটা হচ্ছে প্রশ্ন। এটা কি আসলেই ইরান সত্যি এরকমভাবে তাদেরকে জানিয়েছে বা তাদের কাছে আসলেই এ ধরনের খবর আছে? নাকি ইরান এখানে কৌশলে খেলছে? যেই কৌশলটা আমেরিকা গত কয়েক বছর ধরে ইরানের সাথে খেলেছিল। কি সেটা? আলোচনা করব, ওকে ঠিক আছে, আলোচনায় তুমি যেভাবে চাচ্ছ সেভাবেই যাচ্ছি, সামনাসামনি আগাচ্ছি, ওকে ঠিক আছে, ওই দিক থেকে সামরিক প্রস্তুতি নেয়া। এটা কিনা? এখানে আরেকটা বিষয় আছে। ইরান এই যে কৌশলে আগাচ্ছে সেই জায়গাতে। সেটা হচ্ছে আমেরিকা বর্তমানে ইরানের উপরে একটা চাপ সৃষ্টি করতে চাইছে, সব দেশগুলোকে নিয়ে। কি সেই চাপ? যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালী বন্ধ হলে তোমরা সবাই হচ্ছে আ আন্তর্জাতিকভাবে তোমরা সবাই উম চাপে পড়বা, তোমরা সবাই অর্থনৈতিক চাপে পড়বা, তোমরা সবাই এটাকে কি বলে? তেলের চাপে পড়বা, বাণিজ্যিক চাপে পড়বা। সুতরাং এই হরমুজ প্রণালী খোলার জন্য আসো আমরা সবাই কাজ করি। এবং জাতিসংঘকে এখানে নিয়ে আসার চেষ্টা করছে। ১ম এ ট্রাম্প চেয়েছিল যে তার অধীনে দেশগুলোকে নিয়ে এসে তারপরে সে দেখাবে যে আমি হচ্ছি সর্বেসেরা। কিন্তু তার অধীনে দেশগুলো আসেনি। ব্রিটেন কিছুটা এগিয়ে আসলেও শেষ পর্যন্ত আবার ব্রিটেন পিছিয়ে যাচ্ছে। ব্রিটেন নিজের দেশের মধ্যে ব্যাপক একটা সমস্যার মধ্যে আছে। কি সমস্যা সেটা? সেটা হচ্ছে কট্টর জাতীয়তাবাদের সমস্যা। এই সমস্যার কারণে ব্রিটেন নিজের দেশকে এই যুদ্ধে সরাসরি ঢোকাতে চাইছে না। আবার না ঢুকিয়েও পারছে না এরকম একটা ব্যাপার। কারণ হচ্ছে জায়নবাদীদের ব্যাপারে একটা প্রভাব আছে সেখানে। এক পা সামনে আগায় তো ২ পা পিছনে আগায় এরকম একটা পরিস্থিতি। ট্রাম্পের অন্যান্য যে মিত্র দেশগুলো, আমেরিকার গতানুগতিক ধারার বা হচ্ছে ট্র্যাডিশনাল যে মিত্র দেশগুলো তারাও এই জায়গায় সামনে আসছে না। কে সে? কানাডা সবসময় ঝাঁপিয়ে পড়ে ট্রাম্পের জন্য, মানে আমেরিকার জন্য। আসে নাই। তারপরে হচ্ছে ব্রিটেন আসে নাই। অস্ট্রেলিয়া আসে নাই। জাপান আসে নাই। দক্ষিণ কোরিয়া আসে নাই। দেশগুলোকে তারা মনে করেছিল যে ঝাঁপিয়ে পড়বে, পড়ে নাই। কেন পড়ে নাই? এর পেছনে অনেকগুলো কারণ আছে। ট্রাম্পের অনেক পলিসি আছে। তারা আমেরিকার বিরুদ্ধে না কিন্তু ট্রাম্পের পলিসির বিরুদ্ধে এবং ট্রাম্পকে বিশ্বাস করতে পারছে না। এরকম অনেকগুলো বিষয় আছে। এখন আমেরিকা চাইছে ইরানের বিরুদ্ধে জাতিসংঘকে নিয়ে আসতে। জাতিসংঘের মাধ্যমে একটা টাস্ক ফোর্স গঠন করতে যেটা এই হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখবে। এরকম একটা বিষয় নিয়ে কাজ করছে যে হরমুজ প্রণালী বন্ধ। এটা হচ্ছে এখন একটা শুধুমাত্র একটা দেশের বা দুটো দেশের বা আমেরিকার একটা বিষয় না। এটাকে উন্মুক্ত করার জন্য আন্তর্জাতিক একটা মনিটরিং গ্রুপ করা দরকার। এখন এই আন্তর্জাতিক মনিটরিং গ্রুপ করলে ইরানের উপরে চাপ বাড়বে এটা ঠিক। ইরান এখানে কৌশল খাটাচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ না।
এই বার্তাটা দিতে চাইছে বারবার। এবং এই বার্তার অংশ হিসেবে ইরান যে কাজটা করছে সেটা হচ্ছে গতকালকে খুব সম্ভবত অনেকগুলো সাংবাদিককে হরমুজ প্রণালীতে ঘুরতে নিয়ে গেছে। জাহাজে করে তাদেরকে নিয়ে গেছে যে, "এই দেখো তোমরা হরমুজ প্রণালীতে ঘোরো, দেখো এই জাহাজ যাচ্ছে এই সাইড দিয়ে, এই জাহাজগুলো হচ্ছে এভাবে যাচ্ছে, পিছনে জাহাজগুলো সারি বাঁধা আছে, তারাও হচ্ছে এখান থেকে যাবে, যাওয়ার জন্য তারা অনুমতি নিচ্ছে, অনুমতি নেয়ার জন্য অপেক্ষা করছে এবং এরা অনুমতি পেলেই যাবে।" অর্থাৎ এই যে হরমুজ প্রণালী উন্মুক্ত এই বার্তাটা শুধুমাত্র সাংবাদিকদের মাধ্যমে না, বিভিন্ন দেশকেও সে দিচ্ছে। যে সমস্ত দেশের সাথে তার আলোচনা হচ্ছে, কথা হচ্ছে সেই সমস্ত দেশকে সে বলছে, "দেখো হরমুজ প্রণালী উন্মুক্ত। তুমি যদি চাও এই হরমুজ প্রণালীতে তুমি আসতে পারো। তুমি এই হরমুজ প্রণালী দিয়ে যেতে পারো।" ইরানের কথা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ না, কিন্তু নিয়ন্ত্রণে, ইরানের নিয়ন্ত্রণে। এটা হচ্ছে ইরানের কথা। কারণ ট্রাম্প কিন্তু বারবার একটা কথা বলে যে, "ইরানে আমরা যে আক্রমণ করেছি সেটাকে আমি যুদ্ধ বলছি না।" কারণ সেখানে কিছু লিগ্যাল কিছু সমস্যা আছে। ঠিক একইভাবে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে বা বন্ধ করে দিয়েছে এটা বলে, তাহলে এই যে জাতিসংঘের মাধ্যমে একটা চাপের একটা সম্ভাবনা আছে, সেটার থেকে কৌশলে ইরান এই কাজগুলো করছে। এটা হচ্ছে কৌশল। এখন এই কৌশল, এই আক্রমণগুলো চলার সময় ইসরায়েল আজকে একটা ঘোষণা দিয়েছে কি? সে বলছে যে, "আমার এখান থেকে প্রায় ১৬০০ কিলোমিটার দূরে ইরানের ক্যাসপিয়ান হ্রদের তীরে ইরানের ভূখণ্ডে একটা এয়ার ডিফেন্স সিস্টেম আমি ধ্বংস করেছি।" প্রশ্ন হচ্ছে, ভাই তুই ক্যাসপিয়ান হ্রদে গিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করছো, সেটা এত হাই-ফাই করে বলার দরকার কি, তাই না? এর কারণ হচ্ছে সে যে এখনো ইরানে সফলতা অর্জন করছে সেটা তার দেখাতে হবে। এখন ধরেন ইরান, ইসরায়েল এটাকে একেবারে হিসাব নিকাশ করে বলছে যে, "আমি আমার মূল ভূখণ্ড থেকে ১৬০০ কিলোমিটার দূরে গিয়ে হচ্ছে আমি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছি। আর তুমি কি বলো আমি এই লেবাননে হচ্ছে কি বলে হিজবুল্লাহর সাথে পারব না?" এরকম কোনো কথা নাকি? মানে এই বার্তাটা সে দিতে চাইছে। কিন্তু ঠিক একইভাবে যদি ইরান বলতো যে, "আমি ২০০০ কিলোমিটার দূরে গিয়ে অমুক জায়গায় হচ্ছে আক্রমণ করেছি", তাহলে কি হতো? আজকে সব মিডিয়া ইরানের উপর ঝাঁপাই পড়তো যে, ইরান ২০০০ কিলোমিটার দূরে আক্রমণ করার মতো ব্যালিস্টিক মিসাইল তার হয়ে গেছে, সুতরাং তাকে এখন ঠেকানো দরকার। আর ইসরায়েলের এটাকে কি করে? এটাকে হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে ইসরায়েল শক্তি অর্জন করেছে। যাই হোক, এটা হচ্ছে মানে এই বর্তমান আন্তর্জাতিক যে বিশ্বে আমরা আছি সেই বিশ্বের সিস্টেম। এদিকে তুরস্কের পক্ষ থেকে আজকে বলা হয়েছে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে ৪র্থ একটা ব্যালিস্টিক মিসাইল ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে, যেটা তুরস্কের আকাশসীমা দিয়ে যাওয়ার সময় ন্যাটো এয়ার ডিফেন্স সিস্টেম ভূমধ্যসাগর থেকে সেটাকে ভূপাতিত করেছে। এটা হচ্ছে এই ব্যাপার। ওদিকে কাতারের সাথে ইরানের কিছুটা সমঝোতা বা আলোচনা কাছাকাছি লেভেলে চলে আসছে। ইরান কাতার যেটা বোঝা যাচ্ছে যে কাতারের উপরে ইরান আক্রমণ করবে না এবং ইরানের বিরুদ্ধেও কাতার সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে যাবে না। কাতারের বিভিন্ন টেলিভিশনের যে সমস্ত খবর যদি আপনারা দেখেন তাহলে দেখবেন তারা এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, যেটা আমরা এই আল জাজিরার ক্ষেত্রে দেখেছি। এবং ইরানে একটা কাতারি টেলিভিশনের হেডকোয়ার্টারে আক্রমণ হয়েছে। ইরানে কাতারি টেলিভিশনের অফিসে আক্রমণ হয়েছে। আক্রমণটা করেছে কে? আমেরিকা এবং ইসরায়েল। আসি এবার আজকের মূল আলোচনায়। মূল আলোচনাটা কি ছিল আমাদের? মূল আলোচনাটা ছিল যে ইসরায়েলের সেনাপ্রধানের বক্তব্যের পেছনে কারণ কি? এখন এই যে যুদ্ধর ১ মাস পার হয়ে গেল। এই ১ মাস পার হওয়ার পরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আক্রমণের শুরুতে যে একটা ইসরায়েলের উল্লাস ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী এটাকে ব্যাপক পরিমাণে উল্লাস করেছে। সে এবং ইসরায়েলের গণমাধ্যমে এটা নিয়ে উল্লাস করেছে বা এটা নিয়ে মানে বাগড়ম্ব যথেষ্ট পরিমাণে তারা সফল, এই জিনিসগুলো ইরানে তারা সফলতা অর্জন করবে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন রাজনৈতিক আর সামরিক পর্যায়ে তাদের মধ্যে এই বিষয় নিয়ে কোন্দল আছে। এটাকে অনেকে হতাশাও বলতে পারেন যে তাদের মধ্যে হতাশা আছে। কোন্দল আছে, এটা স্পষ্ট। কোন্দলটা কোন জায়গায় সেটা এই সেনাপ্রধানের কথায় আসবে একটু পরে। ট্রাম্পের সাথে শুরুর দিকে যে পরিমাণে তাদের মধ্যে সমন্বয় ছিল ইসরায়েল এবং আমেরিকার সাথে, এখন সেই সমন্বয়টা নাই। আজকে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে, ইসরায়েলের ইরানে আক্রমণের ক্ষেত্রে তার টার্গেট ভিন্ন, আমাদের টার্গেট ভিন্ন। এর আগে কি বলেছিল? এর আগে বলেছিল ইসরায়েলের টার্গেট আর আমাদের টার্গেট এক। ইসরায়েলের টার্গেট আর তাদের টার্গেট কি? ইরানের রেজিম চেঞ্জ করা, ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করা, ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করা। এটাই তো। এখন বলছে তাদের এবং আমাদের টার্গেট ভিন্ন। কি সেটা? আমেরিকার টার্গেটে এখন রেজিম চেঞ্জ নাই। কিন্তু ইরানের টার্গেটে রেজিম চেঞ্জ আছে। এটা এখন ইসরায়েলের টার্গেটে রেজিম চেঞ্জ আছে। এটা এখন বোঝা যাচ্ছে, তাই না? তো ইসরায়েল আর আমেরিকার এই যে টার্গেট ভিন্ন, এই টার্গেট ভিন্নটা মানে কি? সমন্বয়হীনতা দেখাচ্ছে। আমেরিকা যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েল এখনো চাইছে না। চাইছে না, কিন্তু ইসরায়েল একা ইরানের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, এটা ইসরায়েল খুব ভালো করে জানে। এরপরে ইসরায়েলের যে সমস্ত সুরক্ষিত এবং স্ট্র্যাটেজিক জায়গা, যেমন কি ডিমোনা পারমাণবিক প্রকল্প বা পারমাণবিক চুল্লি এলাকা, হাইফা তেল শোধনাগার, হাইফা বন্দরীতে যে তেল শোধনাগার, ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। তারপরে হচ্ছে বেন গুরিয়ন বিমানবন্দর, ইসরায়েলে প্রবেশের দ্বার। এই জায়গাগুলোতে ইরান হামলা করতে পারবে, এটা ইসরায়েল এই যুদ্ধের আগে পরিকল্পনার মধ্যে ছিল না। করতে পারবে না, এটাই ছিল। এবং এয়ার ডিফেন্স দিয়ে সে ঠেকাবে। নিজের না হলে আমেরিকার, আমেরিকার না হলে আরো কোনো দেশের
মধ্যপ্রাচ্যের দেশগুলোর, না হলে ভূমধ্যসাগরের মধ্য থেকে, এরকমভাবে। কিন্তু সেটা হয় নাই। সেটা এখনো পর্যন্ত হয় নাই। লেবানন এবং ইরানের হামলায়, লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইরানের হামলায় এখন ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে মেয়ররা পর্যন্ত বলতেছে যে আমরা অতিষ্ঠ, আমরা আর চাই না। ইসরায়েল থেকে মানুষজন চলে যাচ্ছে। ইসরায়েলের সরকার এখন ধরে, ধরে মানুষকে সেনাবাহিনীতে নিয়ে আসতেছে, নিয়ে আসতে পারছে না। এজন্য সেনাপ্রধান বলছে যে, "আমার সৈন্য সংকট। এই সৈন্য সংকটে তুমি যদি এখনো পর্যন্ত আমাকে সেনাবাহিনীতে লোক না দিতে পারো, তাইলে হচ্ছে আমার সেনাবাহিনী ধসে পড়বে।" এটার বিস্তারিত আলোচনা হবো। তারপরে দেখেন, ইরানের রাজনৈতিক মহলে কিন্তু এই ব্লেম গেম শুরু, ইসরায়েলের রাজনৈতিক মহলে ব্লেম গেম শুরু হয়ে গেছে। কে কাকে দোষ দিবে এখন? বিরোধী দল এখন কিন্তু দোষ দিচ্ছে। বিরোধী দল শুরুর দিকে বলেছিল যে, "হ্যাঁ, ইরানই তো আমাদের সবার শত্রু, সবার কমন শত্রু। ইরানের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে।" কিন্তু এখন বিরোধী দল বলছে যে, "না, নেতানিয়াহু এটা হচ্ছে তার নিজের স্বার্থের জন্যই আসলে ইরানেও সে যুদ্ধ লাগিয়েছে। এবং এই যুদ্ধ থেকে আমাদের তাড়াতাড়ি বের না হয়ে আসলে আমরা যে বিশাল পরিমাণে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখছি, সেই গ্রেটার ইসরায়েল, আমার নিজের বর্তমান ইসরায়েলই এখন হচ্ছে মানে যায়, যায় অবস্থা।" এরকম একটা বক্তব্য তাদের মধ্য থেকে আসছে। সুতরাং তাদের মধ্যে এই যে শঙ্কা, এই শঙ্কার মধ্যে অনেকগুলো কারণ আছে। দেখেন, বিরোধী দলের বক্তব্যে তারা কাকে, কাকে দোষ দিচ্ছে? দোষ দিচ্ছে নেতানিয়াহুকে, দোষ দিচ্ছে মোসাদের প্রধানকে, দোষ দিচ্ছে এই ইসরায়েলের যারা হচ্ছে জাহানবাদী লবির একেবারে উগ্রপন্থী যারা আছে তাদেরকে। সেনাপ্রধানকে কিন্তু দোষ দিচ্ছে না। এটা মনে রাখতে হবে। এটা একটা সিরিয়াস ব্যাপার। সেনাপ্রধানকে দোষ দিচ্ছে না। এবং সেনাপ্রধানও কি বলছে? বলছে যে, "আমাকে যদি সৈন্য না দিতে পারো, এই পরিস্থিতিতে ধসে পড়তে পারে।" অর্থাৎ সেনাপ্রধানও কিন্তু কিছুটা এই বিরোধী দলের সুরে, সুরে কথা বলছে। হ্যাঁ? এখন ইসরায়েলের সবচাইতে বড় সাপোর্ট কি? দেশের মধ্যে যা হয় হোক আমেরিকা। এখন আমেরিকাতে পর্যন্ত ইসরায়েল বিরোধী বক্তব্য চাউর হচ্ছে অনেক বেশি। যেই আমেরিকাতে আপনি ইসরায়েল বিরোধী বক্তব্য দিলে আপনি নিজে ঠিক থাকতে পারতেন না। সেই আমেরিকাতে এখন ইসরায়েল বিরোধী বক্তব্যকে মানুষ হাততালি দিচ্ছে। মানুষ হাততালি দিচ্ছে। আপনি কোন একটা স্টেজে ইসরায়েল বিরোধী বক্তব্য দিলে আপনাকে কি বলে? আপনাকে হচ্ছে ওখান থেকে ভুয়া, ভুয়া বলে হচ্ছে নামিয়ে দিত। এখন সেখানে হাততালি হচ্ছে। আমেরিকার মানে কি বলে? আমেরিকার জনগণের মধ্যে যে ব্যাপক একটা আ পরিবর্তন ইসরায়েল নিয়ে, এটার কিন্তু বাস্তব প্রমাণ এগুলো। এটা হয়তো একটা সময় পরে আমরা দেখব যে আমেরিকার আমলাতন্ত্রের মধ্যে এই পরিবর্তনগুলো চলে আসছে সিরিয়াসলি। এখন ইসরায়েল এটা নিয়েও শঙ্কিত। ওদিকে ইসরায়েলের সেনাবাহিনীর সংকট। আচ্ছা, বুঝলাম সেনাবাহিনীতে কিছু সংকট আছে। সৈন্য সংখ্যায় সংকট আছে। অস্ত্রে? ইসরায়েলের অস্ত্রের সংকট আছে কিনা? এই নিয়ে কোনো কথা নেই। কেন কথা নেই? কারণ ইসরায়েলের কথা হচ্ছে আমার অস্ত্র লাগবে। আমেরিকা তো দিবেই। কিন্তু আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমেরিকাই এখন অস্ত্র সংকটে পড়ছে। বড়, বড় যে পরিমাণ অস্ত্রগুলো sophisticated অস্ত্র, বিশাল পরিমাণে শক্তিশালী অস্ত্র যেটা নিয়ে সবসময় ট্রাম্প বলে যে আমরা তো সব, আমরাই তো সব। সেই অস্ত্রের সংকট পড়ছে এখন সে। তার কাছে এখন সেই অস্ত্র নাই। অনেক কম সেই অস্ত্র। এখন এই যে অস্ত্রের সংকটে পড়ছে, এটাও কিন্তু ইসরায়েলকে শঙ্কিত করছে। যে কারণে আমেরিকা ইসরায়েল চাইছে দ্রুত হচ্ছে এই যুদ্ধটাকে শেষ করতে, অথবা যুদ্ধ বন্ধ করে, অর্থাৎ একটা যুদ্ধবিরতি দিয়ে তারা আবার নিজেদেরকে গুছিয়ে নিবে। তারা আবার নিজেদেরকে গুছিয়ে নেবে। অন্যদিকে বাজারের সমস্যা তো আসছেই। এইজন্য দেখবেন যে প্রত্যেক সোমবারেই আমেরিকার রাষ্ট্রপতি ঘুম থেকে উঠেই হচ্ছে পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করে। এই তো আমরা নেগোসিয়েশন এ যাচ্ছি। আমরা একটা কি বলে ১ সপ্তাহের মধ্যেই আমরা হচ্ছে একটা রফা-দফা করে ফেলব। গত সপ্তাহেও সে বলছে ১ সপ্তাহের মধ্যেই আমি রফা-দফা করব। আজকে সোমবার আবার বলছে ১ সপ্তাহের মধ্যে রফা-দফা করব। প্রত্যেক সোমবারে উঠেই তারা এই ১ সপ্তাহের মধ্যে রফা-দফা করার বক্তব্য সামনে আসে। তার এই ১ সপ্তাহ আর শেষ হয় না। কারণ কি? কারণ হচ্ছে বাজারকে তার ঠান্ডা রাখতে হবে। সে ১ম মনে করেছিল যে এই যুদ্ধটাকে আমি ভাইব তুলে তাড়াতাড়ি শেষ করে তারপরে হচ্ছে যুদ্ধটা শেষ হয়ে গেলেই বাজার চাঙ্গা হয়ে যাবে। কিন্তু এখন তো যুদ্ধ শেষ হচ্ছে না। বাজারকে চাঙ্গা রাখতে পারছে না। যে কারণে তার প্রত্যেক সোমবার ঘুম থেকে উঠেই হচ্ছে এটা দিতে হচ্ছে। প্রত্যেক সোমবার হচ্ছে বড় মেসেজটাতে যে হ্যাঁ, আগামী ১ সপ্তাহের মধ্যে তুমি ঠিক থাকবা। আবার প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে সে টুইট মারে। খুব সম্ভবত হয়তোবা টয়লেটে গিয়ে কমোডে বসে যখন টুইট মারে ঘুম থেকে উঠি, তখন তার আশেপাশে কেউ থাকে না। এই যে লোভিগুলো থাকে না। না থাকার কারণে তার টুইটটা তখন দেখবেন যে হ্যাঁ, আসলেই যুদ্ধবিরতির দিকে যাচ্ছে। এরপরে আবার শুরু হয়। তাকে প্রেশার দেওয়া শুরু হয়। "আরে কি টুইট করেছো তুমি? এই ইসরায়েল তো খেপে যাবে। আর যদি ইসরায়েল খেপে যায় এপস্টাইন ফাইল কিন্তু সামনে আসবে। আর যদি সেটা সামনে আসে তোমার অবস্থা শেষ।" সুতরাং এটা হবে না। তখন দেখা গেল যে তার সবকিছু হচ্ছে ওলটপালট হয়ে যায়। মানে তার কোনো প্ল্যান পরিকল্পনা ঠিক থাকে না। বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এটা হচ্ছে আপনি এভাবে নিতে পারেন বিষয়টাকে। কিন্তু এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর কারণে এখন এই যুদ্ধ নিয়ে ইরান যতটা না বিচলিত, আমার কাছে যেটা মনে হচ্ছে, ইরানের পুরো নেতৃত্ব ধ্বংস, ইরানের কি বলে সামরিক কমান্ডাররা ধ্বংস। এই গত পরশুদিনও হচ্ছে ইরানের বিপ্লবী গার্ডের নৌ কমান্ডারকে ধ্বংস করেছে, মানে হত্যা করেছে, এবং সেই নৌ কমান্ডারকে হত্যা করার পরে ইসরায়েল ১ম বলেছে যে, "আমি নৌ কমান্ডারকে হত্যা করেছি।" আজকে ইরানের বিপ্লবী গার্ড বলছে যে, "হ্যাঁ, আমাদের নৌ কমান্ডার হত্যা হয়েছে।" তার মানে হচ্ছে ইসরায়েলের যতগুলো এই হত্যাকাণ্ড নিয়ে দাবি সবগুলোই মোটামুটি বাস্তব প্রমাণিত হচ্ছে। এখন এই লেভেলে আসার পরেও দেখা যাচ্ছে যে এই যুদ্ধ নিয়ে বিচলিত কে? আমেরিকা, ইসরায়েল। ইসরায়েল হয়তো মুখে বলছে না সরাসরি, কিন্তু আমেরিকা যে কথাগুলো বলছে একেবারে সরাসরি সেটার বিরুদ্ধে যাচ্ছে না ইসরায়েল।
ইসরায়েল বলছে না যে আমি যুদ্ধবিরতি চাই না। ইসরায়েল বলছে যে হ্যাঁ, একটা যুদ্ধবিরতি হতে পারে। আমেরিকার রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমাদের ভালোর জন্যই নিচ্ছে। এরকম কথা বলছে। হ্যাঁ, তারপরে সে বলছে যে যুদ্ধবিরতি হলেও আমি এই আক্রমণ চালিয়ে যাবো। এটা তার বলতে হবে রাজনৈতিকভাবে। যাই হোক, এখন এই যে অবস্থা, এই অবস্থায় একজন সাবেক ইসরায়েলি শান্তি আলোচক তিনি বলছেন যে এই মুহূর্তে নেতানিয়াহুর কাছে এই যুদ্ধের সামরিকভাবে বা রাজনৈতিকভাবে কোনো এন্ড গেম নেই। অর্থাৎ রাজনৈতিকভাবে এই যুদ্ধ থেকে নেতানিয়াহু কিভাবে বেরিয়ে আসবে তার কোনো সুস্পষ্ট কোনো পরিকল্পনা তার সামনে নেই। কে বলছে এটা? বলছে ড্যানিয়েল লেভি। এখন কারণ কি? তার কারণ হচ্ছে যে নেতানিয়াহু তার রাজনৈতিক ভবিষ্যৎকে বাঁচানোর জন্য যুদ্ধ তার করতেই হবে, যেখানেই হোক। এটা হচ্ছে ব্যাপার। এখন এই রাজনৈতিক ভবিষ্যৎকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে হয়, তাহলে রাজনৈতিকভাবে এটার এক্সিট প্ল্যানটা কি? নাই। এখন এই যে তার এক্সিট প্ল্যান না থাকার কারণে আমেরিকাকে টেনে নিয়ে এসে একটা যুদ্ধে জড়াচ্ছে, এটা এখন আমেরিকা আস্তে, আস্তে স্পষ্ট হচ্ছে যে হ্যাঁ, তার এক্সিট প্ল্যান না থাকার কারণে তার জন্য, তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য আমাদেরকে যুদ্ধে জড়াচ্ছে। শুধুমাত্র মানে তার জন্য। এটা হচ্ছে ইহুদিদের জন্যও না, ইসরায়েলের জন্যও না এবং হচ্ছে জায়নবাদীদের জন্যও না। এখন এই পরিস্থিতিতে ইসরায়েল যদি এই যুদ্ধে টোটাল ভিক্টরি বা পুরোপুরি একটা বিজয় অর্জন করতে না পারে, তাহলে তার এই যে গ্রেটার ইসরায়েল গঠন, তারপরে হচ্ছে এই কি বলে এই নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ, এগুলোর টিকে থাকা কঠিন। যে কারণে এই জায়গায় এসে সবচেয়ে বেশি আটকা পড়েছে আমেরিকা, ইসরায়েল। হ্যাঁ, বলতে পারেন যে আক্রমণ তো হচ্ছে ভাই, এই যুদ্ধে তো আক্রমণ চলবেই। কিন্তু সেই আক্রমণে আপনি কৌশলগতভাবে কোন জায়গায় আছেন? হ্যাঁ, এটা হতে পারে একটা সময় পরে যে দেখা গেল নতুন করে আবার আমেরিকা কৌশল তৈরি করলো। সেই কৌশলে আবার আমেরিকার সাথে হচ্ছে আ আরো অনেকগুলো দেশ যোগ দিল। নতুন একটা পরিকল্পনা নিয়ে আমেরিকা ইরানের সামনে আসলো। আজকে ট্রাম্প যেটা বলছে যে আমরা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের যে সংসদের স্পিকার তার সাথে কথা বলতেছি, তার সাথে আলোচনা করতেছি। এখন একটা সময় পরে যদি পররাষ্ট্রমন্ত্রী এবং সংসদের স্পিকারের সাথে আলোচনায় কোনো ফলাফল না আসে, তাদেরকে যদি আবার মেরে ফেলে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরে হরমুজ প্রণালী ওপেন করতে পারবে কিনা? বাব আল মানদেব বন্ধ হয়ে গেলে কি করবে? এই প্রশ্নগুলোই হচ্ছে এখানে মূলত সবচাইতে বড় ব্যাপার। যাই হোক, শেষের কথাটাতে আসি। শেষের কথাটা হচ্ছে ইসরায়েলের সেনাপ্রধান ইসরায়েলের সেনাপ্রধান ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির তিনি বলেছেন সৈন্য সংকটের কারণে সেনাবাহিনী ধসে পড়তে পারে। এরকম যে সতর্কবার্তা তিনি দিচ্ছেন, এটা দেশের মধ্যে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিরোধী নেতারা তার মূল্যায়নকে যথার্থ বলেছেন। বিরোধী নেতারা বলছে যে হ্যাঁ, ইসরায়েলের সেনাপ্রধান যে কথাটা বলছে ঠিকই। আর নেতানিয়াহু বলছে যে এটার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। সেনাপ্রধান এই ধরনের কথা কেন বলবে যখন আমরা যুদ্ধে আছি? এখন কেন বলছে সেনাপ্রধান এই কথাটা? সেনাপ্রধান এই কথাটা বলছে, দেখেন, একদিকে হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী ইরানের সাথে সংঘাতে আছে। লেবাননে সরাসরি সৈন্য পাঠিয়ে দিয়ে সংঘাতে আছে। গাজা হামলা অব্যাহত রেখেছে এবং গাজায় সে যে সৈন্য পাঠিয়েছে সেই সৈন্য যদি রাখতে না পারে তাহলে গাজা আবার হাতছাড়া হয়ে যাবে তার। এরপরে হচ্ছে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সৈন্যরা সেখানে এখন নতুন করে সৈন্য মোতায়েন করতে হচ্ছে। পশ্চিম তীরে। সেখানে দখলদাররা সৈন্যদের সমর্থনে, সৈন্যদের সাপোর্টে ফিলিস্তিনি বাড়িঘর দখল করছে, ফিলিস্তিনিদের সাথে ঝামেলা হচ্ছে। জেরুজালেমে তার সৈন্য পাঠাতে হচ্ছে। এখন এই যে সৈন্য মোতায়েন করতেছে, দিন যাচ্ছে সৈন্য মোতায়েন করতেছে, দিন যাচ্ছে নতুন ফ্রন্ট ওপেন হচ্ছে, সৈন্য দিচ্ছে, দিন যাচ্ছে নতুন জায়গায় সৈন্য পাঠাতে হচ্ছে। এত সৈন্য কোথায় পাবে? সে রিজার্ভ সৈন্যদের ডাকতেছে। সে নতুন করে হচ্ছে যুবকদেরকে ধরে, ধরে সেনাবাহিনীতে নিচ্ছে। আবার একটা আছে হচ্ছে ইসরায়েলের একটা আছে যে সবার জন্য বাধ্যতামূলক ৩০ মাসের কি বলে সামরিক ট্রেনিং। এই ৩০ মাসের সামরিক ট্রেনিং মানেই হচ্ছে তুমি সেনাবাহিনীর সাথে গিয়ে একত্রে কাজ করবা। সেনাবাহিনী যে কাজ করবে সেই কাজ। সেনাবাহিনী যদি হচ্ছে রণাঙ্গনে যায়, তোমাকে রণাঙ্গনে যেতে হবে। এখন এই ৩০ মাসটা তারা মনে করেছিল যে এই গাজার যুদ্ধ শুরু করার পরে নতুন, নতুন করে নিয়ে আসবো। ৩০ মাস পরে তারা সরে যাবে। কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। এখন আ প্রধানমন্ত্রী অর্থাৎ রাজনৈতিক নেতারা বলছেন যে এই যাদেরকে ধরে নিয়ে আসছো তাদেরকে ৩০ মাস না, এটাকে ৩৬ মাস করো। মানে আরো ৬ মাস বাড়াক। আরো ৬ মাস বাড়ালে আমরা ইরান যুদ্ধ শেষ হয়ে যাবে, মোটামুটি হবে। কিন্তু সেনাবাহিনীর কথা হচ্ছে এদেরকে যদি আমি আরো ৬ মাস ধরে রাখি, এরা সাইকোলজিক্যালি হচ্ছে এমন একটা পরিস্থিতি যাবে যে এরা পরবর্তীতে আমাদের এই চিন্তা ভাবনার বিরুদ্ধে চলে যাবে। এজন্য সেনাবাহিনী এটা চাচ্ছে না। সেনাবাহিনী চাচ্ছে যে তুমি ভাই এই যুদ্ধ বন্ধ করো। এত ফ্রন্টে আমার যুদ্ধের দরকার নেই। এটা হচ্ছে সেনাবাহিনী চাচ্ছে। এজন্য সেনাপ্রধান বলছেন যে তার এখন এই মুহূর্তে ১৫,০০০ অতিরিক্ত সৈন্য দরকার। সব ফ্রন্ট মিলিয়ে ইসরায়েলের সৈন্য আছে ১,০০,০০০। ১,০০,০০০। এদের মধ্যে রিজার্ভ সৈন্য আছে, অ্যাক্টিভ সৈন্য আছে। এখন সে বলছে যে ১৫,০০০ অতিরিক্ত সৈন্য দরকার। এই ১৫,০০০ এর অর্ধেক কমপক্ষে হচ্ছে অ্যাক্টিভ সৈন্য। মানে রিজার্ভ সৈন্যদেরকে নিয়ে এসে জাস্ট হচ্ছে এখানে বসে, বসে পাহারা-টাহারা দিলে এরকম না।
ফিল্ডে অ্যাক্টিভ যুদ্ধ করতে পারবে এরকম হচ্ছে তার ৭ থেকে ৮,০০০ সৈন্য দরকার। এটা হচ্ছে ইসরায়েলের সামরিক মুখপাত্রের কথা। ইসরায়েলের সেনাপ্রধান যে গত কিবার বৃহস্পতিবার খুব সম্ভবত নিরাপত্তা মন্ত্রিসভার একটা বৈঠকে তিনি বলেছিলেন যে, "জনবল সংকটের এই সমাধান যদি না করতে পারো তাহলে আমরা এই সিস্টেম ধরে রাখতে পারব না, ধসে পড়বে।" এবং এই যে ধসে পড়ার সমস্যাটা কবে আসছে? এর কারণ হচ্ছে যে সৈনিককে এখন অনেক বেশি সময় মানে অনেক বেশি সময় পরিশ্রম করতে হয়। যতটুকু সময় দরকার তার চেয়ে বেশি সময় পরিশ্রম করতে হয়। অনেক বেশি কাজ করতে হয় কম লোক দিয়ে। এরপরে হচ্ছে তাদের কাজের পরিধি বাড়ছে কিন্তু সৈন্যের সংখ্যা কমছে। সুতরাং এই নিয়মিত সেনাদের সেবাদানের মেয়াদ যেটা অর্থাৎ এই যে নরমাল সৈন্যদেরকে যে ৩০ বছর ৩০ মাসের জন্য নিয়ে আসা হচ্ছে, এই ৩০ মাসের নিয়ে আসার সিদ্ধান্তটাকে যে হচ্ছে ফাইনাল করা যাচ্ছে না এটা নিয়েও তারা সমস্যায় পড়ছে। এখন তাদের কথা হচ্ছে যে তাদের পেশাদার সৈন্য দরকার। কিন্তু এই পেশাদার সৈন্য যে তাদের দরকার এবং এই পেশাদার সৈন্য যে তারা পাচ্ছে না, এটাকে প্রধানমন্ত্রী যতই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলুক, অনেক বিশ্লেষক বলছেন যে এটা সেনাপ্রধান তার আসলে পেশাদার দায়িত্ব থেকেই বলছেন সেনাপ্রধান। এটা হচ্ছে তার কথা। এখন সেনাপ্রধানের এই বক্তব্যের পেছনে আরো অনেকগুলো কারণ আছে। নতুন লোক পাচ্ছে না। অনেক লোক দেশ থেকে চলে যাচ্ছে। আবার হারেদি যারা আছে, হারেদি কারা? হারেদি হচ্ছে ডানপন্থী এবং তারা ধর্মীয় আ ইহুদি। যারা হচ্ছে মনে করে যে তারা হচ্ছে ধর্মগ্রন্থ পড়ার মাধ্যমে রাষ্ট্রকে রক্ষা করবে, রাষ্ট্রকে পবিত্র রাখবে। তাদের সেনাবাহিনীতে যাওয়ার দরকার নেই। তাদের সংখ্যা প্রায় ১০ থেকে ১২%। এরা যে যেতে পারছে না, এদেরকে যে সেনাবাহিনীতে যেতে দেওয়ার সুযোগ দিচ্ছে না রাজনৈতিক নেতৃবৃন্দ বর্তমানে, এটা নিয়েও সেনাবাহিনী ব্যাপক পরিমাণে আক্রোশে আছে বা ব্যাপক পরিমাণে হচ্ছে নাখোশ বর্তমান রাজনৈতিক সরকারের উপরে। এখন এই ধরেন সেনাবাহিনীতে নতুন করে লোক নেয়া, সেনাবাহিনীতে যারা আছে তাদেরকে এই আগামী এদের যে ধর্মীয় উৎসব আছে এই এপ্রিল মাসে সেই উৎসবের পরপরই হচ্ছে তাদের একটা বড় অংশ হচ্ছে ফিরে যাওয়ার কথা। ৩০ মাস শেষ হয়ে যাওয়ার কথা। তারা যদি ৩০ মাস শেষ হয়ে যায়, ৩০ মাস থেকে চলে যায়, তাহলে এই ধরনের পরিস্থিতিতে এই সেনাবাহিনী কিভাবে তারা অনেক সৈন্যরা আছে যারা ২০২৩ সাল থেকে এখনো পর্যন্ত ভলান্টিয়ারলি কাজ করে। যায় ১ মাস কাজ করে আবার চলে আসে। ২ মাস সৈন্যের সেনাবাহিনী থাকে চলে আসে। ৬ বার ৭ বার তারা হচ্ছে ভলান্টিয়ারলি যাচ্ছে। এই লোকগুলো আর যেতে চাচ্ছে না। তারা সম্পূর্ণভাবে ক্লান্ত। এটা তারা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে সৈন্যরা এখন সম্পূর্ণরূপে ক্লান্ত। তাদেরকে দিয়ে আর হচ্ছে না। এই হারেদিদেরকে যে সেনাবাহিনীতে দেয়া হচ্ছে না। এগুলো নিয়ে এখন আ বড় পরিমাণে সমস্যা আছে। সাবেক উপসেনাপ্রধান এবং বিরোধী দলের নেতা ইয়ার গোলান তিনি বলছেন যে, এই সেনাবাহিনীর সেনাপ্রধানের যে কথা এটা আসলে সিরিয়াস এটা ছোটখাটো কোনো কথা না, এটা সিরিয়াস কথা এবং ইসরায়েলের এই কথার উপরে ভিত্তি করে ইসরায়েলের নতুন করে এই যুদ্ধকে থামিয়ে তারপরে হচ্ছে সেনাবাহিনীকে গড়া দরকার। আজকে যদি এই যুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনী ধসে পড়ে তাহলে ইসরায়েল রাষ্ট্র হিসেবে নিজেকে নিজের নিরাপত্তা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ ইতিমধ্যে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যে যথেষ্ট পরিমাণে দুর্বল হয়ে পড়েছে, যারা ইসরায়েলের নিরাপত্তার জন্য নিয়োজিত বা ইসরায়েলের নিরাপত্তা দিত বা ইসরায়েলের জন্য যারা হুমকি হতো না। এখন তারা দুর্বল হয়ে পড়ার কারণে তাদের মধ্য থেকে বিভিন্ন গোষ্ঠী বেরিয়ে আসতে পারে যারা ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ। সুতরাং এই যুদ্ধকে আমরা যেই অ্যাঙ্গেল থেকে দেখি এর বাইরে আউট অফ বক্স এসে যদি আপনি যুদ্ধটাকে দেখেন তাহলে দেখবেন যে এই যুদ্ধে ওই পক্ষটাও যথেষ্ট পরিমাণে শঙ্কার মধ্যে এবং ঝামেলার মধ্যে আছে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।